কোভিড পজিটিভ ৯০ ভাগ রোগী বুঝে না বুঝে খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, চিকিৎসায় বাড়ছে জটিলতা, হতে পারে মৃত্যুও। করোনায় একদিনে ৯১ জনের মৃত্যু। লকডাউন আরও ১ সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে না সচেতনতা। সড়কে যানবাহনের চাপে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং কাল থেকে চীনেও চালু হচ্ছে বিশেষ ফ্লাইট, পরিচালনা করবে বিমান সহ ৪টি এয়ারলাইন্স। ৬টি দেশেই যেতে পারবে প্রবাসী কর্মী সহ সব যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মানবিক বিয়ের গল্প বানালেও পরের ২ নারীকে বিয়েই করেননি মামুনুল হক। শুধু স্ত্রীর মতো আচরণ করার জন্য চুক্তি করেছিলেন তিনি, এর জন্য দেয়া হতো ভরণ পোষণ। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন কথা বলেছেন হেফাজত নেতা মামুনুল হক। ইসলামী চিন্তাবিদরা বলছেন এ ধরনের বিয়ের কোনো ভিত্তি নেই ইসলামে। গত ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক রিসোর্টে নারী সহ ধরা পড়েন হেফাজত নেতা মামুনুল হক। তখন তিনি দাবি করেন ওই নারী তার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। পরে প্রথম স্ত্রীর সঙ্গে ফোন আলাপ ফাঁস হয় মামুনুল হকের, যেখানে বলা হয় ওই নারী হাফেজ শহীদুলের বউ। জনরোষ থেকে বাঁচতেই দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। মামুনুল হকের এমন মানবিক বিয়ে নিয়ে যখন আলোচনা চলছে, তখন দৃশ্যপটে হাজির আরেক নারীর ভাই। তার দাবি তিনি তার বোন জান্নাতুল ফেরদৌস লিপিকে খুঁজে পাচ্ছেন না। এজন্য মামুনুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি জিডিও করেছেন তিনি, যার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে মামুনুল হক জানায় তিনি তাকেও বিয়ে করেছেন। নাশকতার মামলায় মামুনুল হক এখন পুলিশি রিমান্ডে রয়েছেন। সেখানে গোয়েন্দা পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন পরের ২ নারীকে বিয়ে না করার কথা। মামুনুল হক গোয়েন্দাদের আরও জানান, স্ত্রীর মর্যাদা না দিলেও ভরণ পোষণ দেয়া হতো। এর বিনিময়ে চুক্তি ছিল তাদের সঙ্গে স্ত্রীর মতো আচরণ করবেন তিনি। লিখিত এমন চুক্তির কপি গোয়েন্দাদের হাতে রয়েছে। এ বিষয়ে খবর বেরিয়েছে জাতীয় দৈনিকে। ইসলামী চিন্তাবিদরা বলছেন ইসলামী শরীয়ত এবং দেশীয় আইনেও এমন চুক্তি অবৈধ। এটি ইসলামের দৃষ্টিতে সাধারণ কোনো বিয়েও না, বা নেকায়ে মোতা, যেটি আহলে সুন্নাত জামাতের মতে যেটি হারাম, শিয়া সহ কিছু সংখ্যক মুসলিমদের মতে যে নেকায়ে মোতা বৈধ, এই যে তথ্য আমরা পেয়েছি তা কিন্তু নেকার মধ্যেও পড়ে না। ইসলামী চিন্তাবিদরা আরও বলছেন ইসলামী শরীয়তেও মোতা বিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কারো কারো মতে নির্দিষ্ট সময় এবং দেনমোহর পরিশোধ করে মোতা বিয়ে করা যায়, কিন্তু মামুনুলের এমন চুক্তি এই বিয়ের শর্ত পূরণ করে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোভিড পজিটিভ ৯০ ভাগ রোগী বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে মৃদু ও মাঝারি উপসর্গেও অনেকে গ্রহণ করছেন উচ্চমাত্রার এ ঔষধ, যেগুলোর বেশিরভাগেরই নাম নেই জাতীয় নির্দেশিকায়। বিশেষজ্ঞরা বলছেন এ প্রবণতা কোভিড চিকিৎসায় জটিলতা বাড়ানোর পাশাপাশি মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। এদিকে দেশে সবশেষ একদিনে করোনায় মারা গেছেন ৯১ জন। কোভিডের প্রথম ঢেউয়ে মানুষ ভিটামিন সি, ডি, জিঙ্ক এবং কম মাত্রায় অ্যান্টিবায়োটিক খেয়েছেন। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে অ্যান্টিবায়োটিক কেনার প্রবণতা বেড়েছে চরমভাবে। চড়া মূল্যে বিক্রি হওয়া এসব ওষুধ জীবন বাঁচানোর তাগিদে দেদারসে কিনছে মানুষ। একটার দাম হলো ১৩০০ টাকা, ৭ দিন দেয়, ১০ দিন দেয়, ১৪ দিন দেয়। কোভিডের বেচাকেনার আগে থেকে একটু বাড়ছে। এখানে পিজিতে আছে, বাডেমে আছে, তারপর বাহির থেকেও আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে হাসপাতালে ভর্তি হবার আগেই ৯৩% মানুষ অ্যান্টিবায়োটিক খেয়ে আসছেন, আর বহির্বিভাগে এই হার ৭২%। এটি সামগ্রিক কোভিড চিকিৎসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি বিশেষজ্ঞদের। আমাদেরকে ওই অ্যান্টিবায়োটিকগুলোকে কন্টিনিউ করতে হয়, যেহেতু কেউ ২ দিন কেউ ৩ দিন খেয়ে ফেলেন, এবং দিনের শেষে ৯৬-৯৭% রোগী অ্যান্টিবায়োটিক পাচ্ছে। কোভিড একটি ভাইরাসের রোগ, আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অতএব সকল কোভিড রোগী শুরুতেই এজিথ্রোমাইসিন পাবেন, মেরোপেনাম পাবেন, যেটা আমাদের বলা যায় যে সর্বশেষ রিসোর্স। এই ক্ষেত্রে আমাদের রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এর দিকে দৃষ্টি দেওয়া দরকার। হাসপাতালেও বেড়েছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। চিকিৎসকদের একটি অংশ দায়িত্বশীল আচরণ করছেন না বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। আমাদেরই চিকিৎসকরা সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন অ্যাজিথ্রোমাইসিন, কোনো বিশেষজ্ঞ অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরার মতো দামি দামি ঔষধ, এবং এগুলা লিখে দিয়েছেন যে যদি কোভিড পজিটিভ হয় এগুলো খেয়ে ফেলা যাবে। সমস্যা সমাধানে জাতীয় কোভিড গাইডলাইন হালনাগাদ করে দেশের সকল চিকিৎসককে প্রশিক্ষণের আওতায় আনার আশ্বাস স্বাস্থ্য
স্বাস্থ্য অধিদপ্তরের। গাইডলাইন ফলো করার জন্য একটা ইমপ্লিমেন্টেশন মনিটরিং তো কোনো টিম করা নাই, তো আমাদের একটা সাজেশন থাকবে আর কি গাইডলাইন কমিটি থেকে, যে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা মনিটরিং ব্যবস্থা করা যায় কিনা। উপসর্গ দেখা দিলে বা কোভিড পজিটিভ হলেই নিজ দায়িত্বে অ্যান্টিবায়োটিক সেবন করছেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যের প্রেসক্রিপশন দেখেও সেবন করছেন অ্যান্টিবায়োটিক। এই বাস্তবতা কোভিড রোগীদের মধ্যে মৃত্যু ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চারিদিকে রোগ জীবাণু, তাই টেনশন তো হয়ই। এলো অ্যাক্টিসেভ সাবান, 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, আর দাম মাত্র 25 টাকা। করোনা ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করা উচিত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দৃঢ় পারস্পরিক সম্পর্ক বজায় রেখে বিশ্বকে মহামারী মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে একসাথে ভেবে একযোগে কাজ করে একসাথেই এগিয়ে যেতে হবে। সকালে 25 এশীয় দেশ ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত চীনের অলাভজনক থিঙ্কটেক সংস্থা BOAO বা বোয়া ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COVID-19 pandemic has brought us at a crossroad of human history. The socio-economic impacts of the pandemic are massive and are still unfolding. It is therefore extremely important to strengthen the global and regional partnerships. We strongly believe that COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. লকডাউন আরও এক সপ্তাহ বাড়লেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গণপরিবহন ছাড়াই সবই চলছে পুরোদমে। এই মুহূর্তে সেই খবর জানাতে রাজধানীর বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সোহার, আসলে যদি বলতে যাই যে চলমান লকডাউনে সপ্তম দিনে এসে আসলে বোঝার উপায় নেই এটি আসলে যে স্বাভাবিক অবস্থা নাকি আসলে যে কঠোর বিধিনিষেধের মধ্যে সবকিছু চলছে। রাস্তায় এই মুহূর্তে যে 5টার বেশি সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে আসলে যে ইফতার, কিন্তু তারপরে আমরা কিন্তু রাস্তায় সব ধরনের যানবাহনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কেবলমাত্র বাস বাদে এমন কোনো পরিবহন নেই যেগুলোর আসলে যে উপস্থিতি নেই, যেখানে আসলে যে সরকার ঘোষিত যে নির্দেশনায় বলা হয়েছিল যে পণ্য পরিষেবা এবং যে উৎপাদন ব্যবস্থা এবং যে জরুরি সেবার বাইরে কোনো পরিবহন আসলে যে লকডাউনের এই সময়টিতে চলতে পারবে না। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা আসলে গাড়ির এত চাপ লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যে পুলিশি চেকপোস্টগুলোতে প্রায় অনেকটা এই মুহূর্তেও কিন্তু আমরা যে কিছুক্ষণ আগেও এই বনানী এলাকায় পুরোপুরি যে যানজটের যেই পরিস্থিতি হলে যেরকম হয় আমরা কিন্তু ঠিক সেই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে অনেক স্থানে এই ক্যামেরার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের বেশ জটলা পেকে আছে। এবং একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে গাড়ির চাপ এতই বাড়তে শুরু করেছে, আমরা এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে এই এলাকার যে পুলিশের যে চেকপোস্টটি ছিল সে চেকপোস্টে কিন্তু যে পুলিশ আসলে যে শিথিল করতে বাধ্য হয়েছে গাড়ির চাপের কারণে। তো এইভাবে যদি আসলে যে চলতে থাকে তাহলে যে কোভিড-19 সংক্রমণের রোধ করার জন্য যেই পরিকল্পনা থেকে আসলে লকডাউন দেওয়া হয়েছে সেই পরিকল্পনা এবং যে সে উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে কিন্তু সংশয় রয়ে গেছে। যদিও আবারও আরেক দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 7 দিন, সেক্ষেত্রে আসলে যে এই লকডাউনকে কোনো যে ফল দিতে পারবে নাকি একটু যে ব্যর্থ হবে সেই সংশয় কিন্তু রয়ে গেছে। অন্যদিকে আমরা আসলে যেটি দেখছি যে বাজার কিংবা যে অন্য যে জায়গাগুলোতে আছে সেখানেও কিন্তু যে স্বাস্থ্যবিধি মেনে চলা কিংবা নির্ধারিত যে সময়গুলো দিয়েছে সে সময়ে আসলে যে বাজার শেষ হচ্ছে না। তো অর্থাৎ বলা যায় যে লকডাউন সপ্তম দিনের মাথায় এসে যে পুরোপুরি ঢিলেঢালাভাবে চলছে এবং পুরোপুরি রাজধানী স্বাভাবিক পর্যায়ে চলে গেছে বলা যায়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সোহার, লকডাউনে রাজধানীর সার্বিক অবস্থা জানাতে বনানী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন।
আগামীকাল থেকে চীনেও চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। বিমানসহ 4টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেন। বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর সহ যে 6 দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, সেসব দেশে শুধু প্রবাসী কর্মী নন, সাধারণ যাত্রীরাও ভ্রমণ করতে পারবেন। প্রথমবারের মতো ফোর্বস ম্যাগাজিনে জায়গা করে নিয়েছেন 9 বাংলাদেশি তরুণ। 2016 থেকে 2020 সাল পর্যন্ত স্টার্টআপ, ই কমার্স আর সামাজিক খাতে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ফোর্বস মঙ্গলবার এশিয়ার 30 বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীদের তালিকা প্রকাশ করে। এই তালিকায় এবছর প্রথমবারের মতো উঠে এসেছে তাদের নাম। এবারের তালিকায় থাকা বাংলাদেশিরা প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক পরিবর্তন ও খুচরা ও ই বাণিজ্যে অবদান রাখার জন্য তালিকাভুক্ত হন। এই 9 উদ্যোক্তা হলেন শেহজাদ নূর তাউস, মোতাসিম বীর রহমান, মীর সাকিব, আহমেদ ইমতিয়াজ জামি, রিজওয়ানা রিদিতা, মোহাম্মদ জাহিদ রোহান রাজিন, মরিন তালুকদার, শমী চৌধুরী ও রিজভি আরিফিন। 2011 সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস ম্যাগাজিন। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল দিয়েছে নির্বাচকরা। নেই তেমন কোনো চমক। সোমবার 16 সদস্যের দল ঘোষণা করার কথা থাকলেও এই ঘটনায় নেয় নতুন মোড়। টেস্টের আগের দিন দেয়া হয়েছে 15 সদস্যের দল। প্রথমবারের মতো এ দলে জায়গা পেয়েছেন পেসার শরীফুল ইসলাম। বাদ পড়েছেন স্পিনার নাইম হাসান। 9 জন ব্যাটসম্যান, 4 জন পেসার ও 2 জন বিশেষজ্ঞ স্পিনার ঠাঁই পেয়েছে এই দলে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সদস্যরা হলেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, অধিনায়ক মমিনুল হক, নাজমুল শান্ত, মিথুন, মুশফিক, লিটন দাস, ইয়াসিন রাব্বি, মিরাজ, তাইজুল, রাহি, তাসকিন ইবাদত ও শরীফুল ইসলাম। বুধবার পাল্লেকেলেতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড পজিটিভ 90% রোগী বুঝে না বুঝে খাচ্ছেন অ্যান্টিবায়োটিক। চিকিৎসায় বাড়ছে জটিলতা, হতে পারে মৃত্যুও। করোনায় একদিনে 91 জনের মৃত্যু। এবং কাল থেকে চীনেও চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। পরিচালনা করবে বিমানসহ 4টি এয়ারলাইন্স। 6টি দেশেই যেতে পারবেন প্রবাসী কর্মী সহ সব যাত্রী। এই ছিল এখনকার মতো। চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতারের বাজারে। পুরো রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইফতার বাজারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান মামুন। ইফতার বাজারের খবর জানাতে আজকে আমরা রয়েছি রাজধানীর সবচেয়ে ঐতিহ্যবাহী ইফতার বাজারের একটি, পুরান ঢাকার চকবাজার এলাকায়। তবে করোনার থাবায় কিন্তু এই যে চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, এখানেও কিন্তু ভাটা পড়েছে। অর্থাৎ আমরা এখানে এসেও দেখেছি গুটি কয়েক দোকানে ইফতার সাজানো রয়েছে এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের সংখ্যায় কম। অধিকাংশ দোকানি ইফতারের যে দোকানগুলো এখানে বসে থাকে বা ঐতিহ্যবাহী যে খাবারগুলো এখানে তৈরি হয় প্রত্যেক রমজানে, আমরা দেখছি যে এই রমজানে কিন্তু যেহেতু আপনি জানেন যে লকডাউন, এবং এই লকডাউনের কারণে কিন্তু সীমিত পরিসরে হোটেল রেস্তোরাঁ খোলা রয়েছে। এই কারণে কিন্তু অনেকে এবং যারা এখানে ইফতার বাজার বসিয়েছেন তারা বলছেন যে যেহেতু অনেক লোক ঢাকা ছেড়ে চলে গেছে, সেহেতু তাদের এখানে আসলে বিক্রেতারা থাকলেও ক্রেতার সংখ্যা কিছু কমে যাওয়ার কারণে তাদের আয়োজনও কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে এসেছেন। আমরা এমনই একটি ইফতার বাজারে এখন রয়েছি পুরান ঢাকার চকবাজার এলাকায়, এবং এখানে কিন্তু বাহারি পদের ইফতার রয়েছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, দোকানদার যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানাচ্ছিলেন যে প্রায় 20 থেকে 30 পদের ইফতার তারা এবার এখানে আয়োজন করেছেন। বরাবর এর চেয়ে বেশি তারা আয়োজন করে থাকেন। আমরা দেখছি এখানে যে চিকেন ফ্রাই, চিকেন পরোটা, চিকেন টোস্ট, চিকেন শর্মা, পনির পরোটা, চিকেন দিয়ে আরও বিভিন্ন পদের তৈরি যে ইফতারগুলো রয়েছে, সেই ইফতারগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। এবং আমরা এখন কথা বলার চেষ্টা করব এইখানকার একজন বিক্রেতার সঙ্গে, যিনি আমাদেরকে জানাবেন যে আসলে তাদের এই যে আয়োজন, এই আয়োজন গতবার বা তার আগের বারের তুলনায় কেমন হয়েছে।
আসলে আমরা গতবারে যে আয়োজন করছি তার থেকে এবারকার সীমিত অল্প কিছু আয়োজন করছি আমরা। তার মধ্যে আপনার 19টা আইটেম আমরা করছি আমাদের যে স্পেশাল আইটেম ওগুলো আমরা করতে পারিনি, কিন্তু বাজারের পরিস্থিতি খুবই খারাপ। তার মধ্যে চলতেছে করোনা মহামারী, সবার ভিতরে আতঙ্ক বিরাজ করতেছে, তাই কেতা কম বিক্রি এই অবস্থা। আপনার মোটামুটি ছোটো আইটেমের মধ্যে আমরা যেমন আপনার চিকেন আস্তা, গ্রিল, সাসলিক, তারপরে যে আপনার চিকেন টোস্ট, জালি কাবাব, মোটি কাবাব, চিকেন পনির চমুচা, চিকেন ভেজিটেবল রোল, চিকেন কিমা। প্রত্যেকবারই দেখি যে আপনাদের এখানে বিশেষ আপনারা কিছু একটা তৈরি করেন এই ইফতার সামনে রেখে, এইবার কি কোনো বিশেষ কিছু রাখছেন কিনা? আমরা আসলে স্পেশালি যে আইটেমগুলো আমরা এবারকে করতে পারিনি, যে বাজার যে পরিস্থিতি, তবে স্পেশাল আইটেমের মধ্যে আমাদের স্পেশালি একটা পেস্তা বাদামের একটা দই আছে, সেটা আমরা এবারকে হাতে রাখছি। তাছাড়া সবগুলো আমরা বন্ধ রাখছি যেহেতু পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা, এমনি বিক্রি কেমন বা ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে যে সরকারি যে টাইম বেঁধে দেওয়া হয়েছে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আপনার এর মধ্যে আপনার যতটুকু ক্রেতা আসে তার মধ্যে আমাদের বেচা কিনি চলে, কিন্তু আসলে ওরকম কোনো ক্রেতা আসলে নাই বাজারে, খুবই কম। কথা বলছিলাম এখানকার একটা যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের একজন বিক্রেতার সঙ্গে, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার এখানে যে ইফতার আয়োজন, সেই ইফতার আয়োজনের ক্রেতা তুলনামূলক আসলে কম রয়েছে। প্রত্যেকবারই তারা আসলে রোজা এবং ইফতার সামনে রেখে কিন্তু তারা বিশেষ ধরনের ইফতারি তৈরি করে থাকেন। এবার কিন্তু তেমন বিশেষ কিছু তারা তৈরি করেননি। গতানুগতিক যে ইফতারগুলো তৈরি করে থাকেন সেগুলোই তারা এবার এখানে সাজিয়েছেন। তবে আমরা এখন কথা বলছি ক্রেতার সঙ্গে, যিনি এখানে আসেন। আপনারা কি এখানে প্রত্যেক বছরই কিনতে আসেন? হ্যাঁ। আচ্ছা, কেন বিশেষভাবে এখানে কিনতে আসেন? এখানকার বিশেষত্বটা কি? মজা হয়, অনেক মজা হয় এখানকার খাবার। হ্যাঁ। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি বলবেন যে এই যে আয়োজনগুলোর ভেতরে আমরা দেখছি যে বিভিন্ন পদের মাংস দিয়ে তৈরি বিভিন্ন আইটেম রয়েছে। আপনি একটু বলবেন যে কি কি? এখানে গ্রিলটা সবচেয়ে টেস্ট হয়, প্রতি বছর গ্রিলে খুব মানসম্মত গ্রিল তৈরি করা হয় এবং স্বাস্থ্যটা খুব বেশি এখানে মানসম্মত তৈরি করা হয়, খুব ভালো চলে, কাস্টমার খুব প্রশংসা করে। দামটা কেমন এখানকার? দাম রিজনেবল প্রাইস, 350 টাকা করে বিক্রি করতেছি আমরা। গত বছর 350 টাকা ছিল, এবছর 350 টাকায় আছে, তো বেশি একটা দাম। পুরান ঢাকার যে একটা বিখ্যাত ইফতার আছে বড় বাপের পোলাই খায়, সেটি কি আপনারা এবার তৈরি করেছেন কিনা? আমরা করি না, ওটা আমাদের আইটেম না, আমাদের আইটেমটা হচ্ছে ভিন্ন। আমরা যে বেকারি, আমরা সবসময় এখানে দোকানদারি করি, আমাদের এখানে কন্টিনিউ। ওরা হচ্ছে ফুটে বসে, তো ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওকে, ধন্যবাদ। কথা বলছিলাম আরেকজনের সঙ্গে, যিনি জানাচ্ছিলেন যে আসলে তাদের কি কি পদের ইফতারি তারা এবার তৈরি করেছেন। আমরা আরেকটু দেখার চেষ্টা করব যে বাইরে যে ইফতারগুলো রয়েছে সেই ইফতারগুলো আসলে কি অবস্থায় রয়েছে, কেননা এই যে চকবাজারে যে ধরনের ইফতার আয়োজন হয় সেই ইফতার আয়োজন কিন্তু এবার হয়নি, শুরুতেই বলছিলাম। এবং এখানে যারা ইফতার কিনতে আসছেন তাদের অধিকাংশেরই কিন্তু আমরা দেখছি, আপনি জানেন যে কারণে লকডাউন দেওয়া হয়েছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি কিন্তু এখানে শূন্যের কোটায়, কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধি নেই, কোনো ধরনের সামাজিক দূরত্ব নেই, এবং যারা এখানে আসছেন তাদের ভেতরে যে মাস্ক পরার প্রবণতা সেটিও আসলে খুবই কম রয়েছে। আমরা এই যে চকবাজারের আরেকটি ইফতার আয়োজনের এখানে চলে এসেছে এবং এইখানে আমরা দেখছি যে বিভিন্ন রকম ইফতারি দিয়ে এই বাজারটি সাজানো রয়েছে এবং এখানে আমরা দেখছি যে বড় বাপের পোলাই খাই যে ইফতারিটি আসলে পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত একটি ইফতারি, যেটি ছাড়া আসলে পুরান ঢাকায় ইফতারি হয় না বললেই চলে। তো এই ইফতারিটি আমরা এখানে দেখছি, তো আমরা কথা বলার চেষ্টা করব যে এইবার আসলে আয়োজন কেমন এবং ক্রেতারা আসছে কিনা আর দাম কত। ভাইজান, ক্রেতারা কীভাবে আগে লকডাউন মনে করেন যে লকডাউনের জন্য অল্প দোকান মাল আনি, এটা চকবাজার না, ওর বাংলাদেশের ভিতরে বড় বাপের পোলার একটা নাম আছে। বড় বাপের পোলাই খায়ের দাম কত? 600 টাকা কেজি। 600 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। বিক্রি কেমন হচ্ছে? এই টুংটাং মনে করেন দোকানদারি 20-25 হাজার টাকা বিক্রি হয়। আর এই যে বড় বাপের পোলাই খাই ছাড়া আর কি কি আছে এই দোকানে? আমরা এই দোকানের আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু আমাদেরকে বলবেন যে এইখানে আসলে আর কি কি আছে এই যে বড় বাপের পোলাই খাই ছাড়া? আর বড় বাপের পোলা ছাড়া এখানে আছে আপনার মুরগি আছে, কোয়েল পাখি আছে, সুতি কাবাব আছে, খাসি রান আছে, পরোটা আছে। আচ্ছা, এগুলোর দাম বলবেন একটু? খাসির রান বা এই যে সুতি কাবাব দেখছি, এগুলোর দাম কত? সুতি কাবাব এখানে আছে 800 টাকা কেজি, গরুরটা খাসিটা হলো 1200 টাকা কেজি, আর খাসি রান হলো 600 টাকা পিস, কোয়েল পাখি 60 টাকা পিস, মুরগি 300 টাকা পিস। আচ্ছা, এমনি ক্রেতা কেমন দেখছেন? ক্রেতার বহুত কম, লকডাউনের কারণে মানুষ আসে না, ঘর থেকে বাইরে হয় না।
ধন্যবাদ। কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, যিনি আসলে আমরা দেখেছি যে এই পুরো চকবাজারে যে ইফতার আয়োজনগুলো রয়েছে, এই ইফতার আয়োজনগুলোর ভেতরে আমরা চকবাজারের যে বিখ্যাত ইফতার যে বড় বাপের পোলাই খায়, এটি কিন্তু আমরা শুধুমাত্র একটি দোকানে খুঁজে পেয়েছি। তা এটি আসলে প্রমাণ করে বা এটি দেখে আসলে বোঝা যায় যে এই যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার আয়োজন, সেই ইফতার আয়োজনের আসলে এবার অনেকটাই সেই ইফতার আয়োজনে ভাটা পড়েছে। অর্থাৎ এই যে করোনার থাবা থেকে কিন্তু এই ইফতার আয়োজনও রেহাই পায়নি। এখানে আসলে যে ধরনের ইফতার আয়োজন হয়ে থাকে তার কিছুই নেই বলা চলে। তো আসলে আমরা এখানে যেটা দেখছি যে হাতে গোনা 4 থেকে 5টি দোকান এখানে খোলা রয়েছে, যেখানে আসলে ক্রেতারা ভিড় করছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যবিধি পুরোপুরি এখানে উপেক্ষিত থাকছে। তো জানাচ্ছি ইফতার বাজারে এর আগের অংশে যেমনটা জানাচ্ছিলাম যে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, এই ইফতার বাজারে কিন্তু করোনার থাবা হানা দিয়েছে। অর্থাৎ এখানে যে ইফতার আয়োজন হয়ে থাকে আমরা দেখি, এখানে কিন্তু এমন কোনো ইফতার আয়োজন এবার হয়নি। হাতে গোনা 4 থেকে 5টি ইফতার বাজার এখানে বসেছে এবং যারা এই পুরান ঢাকার এই ইফতার বাজারগুলো থেকে ইফতার কেনাকাটা করেন তারা কিন্তু এবার আসছেন এবং এখানে তাদের আশানুরূপ ইফতার পাচ্ছেন না। এমনকি যারা এখানে বিক্রেতা রয়েছেন তারাও বরাবর যে ধরনের ইফতারের পসরা সাজিয়ে বসেন, এবার কিন্তু তারাও সে ধরনের ইফতারের পসরা সাজিয়ে বসেননি। ইফতারের যে পদ, সেই ইফতারের পদের সংখ্যা কিন্তু অনেকগুলো কমিয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ যাতে তারা ক্ষতির মুখে না পড়েন। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে একটু আগে, তারা বলছিলেন যে শেষ পর্যন্ত অনেক কিছু বিক্রি না হওয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কিন্তু কিছুটা কম পণ্য তারা তৈরি করছেন এখানে। আর এইখানে আমরা আরেকটি যে দোকান খোলা রয়েছে ইফতারের, সেখানে আমরা এসেছি এবং এখানে হালিম অংশে দেখতে পাচ্ছি যে এখানে হালিম বিক্রি করা হচ্ছে এবং এখানে বড় যে বাটি সেটি 1000 টাকা, মাঝারিটা 500 টাকা এবং সবচেয়ে ছোট যেটি সেটি 250 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া চির পরিচিত ইফতারে আমরা যেমনটা দেখে থাকি যে সমুচা, বেগুনি, সিঙ্গাড়া, আলুর চপ, এই জাতীয় কিন্তু বিভিন্ন পদের ইফতার এই বাজারটিতে রয়েছে এবং এইখানে কিন্তু বিভিন্ন মাংস দিয়ে তৈরি বা বিভিন্ন পরোটা, ঝাল পরোটা, মিষ্টি পরোটা থেকে আরও বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় যে ইফতার সেটিও কিন্তু এখানে রয়েছে। তো আপনি জানেন দর্শক যে ইফতারের আর অল্প সময় বাকি রয়েছে এবং এই অল্প সময় বাকি থাকার কারণে কিন্তু এই যে ইফতার বাজার, এইগুলোতে কিন্তু মানুষজন ভিড় করছেন। যারা ক্রেতা তারা কিন্তু আসছেন এবং এখান থেকে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। তবে সর্বক্ষেত্রে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি কিন্তু একেবারে শূন্যের কোটায় রয়েছে। এখানে অনেকেই কিন্তু মাস্ক পরেননি, মাস্ক পরলেও সেটি আসলে যেভাবে পরা উচিত সেভাবে পরেননি। এছাড়া সামাজিক দূরত্ব কিন্তু এখানে একেবারেই নেই। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন আমাদেরকে যে আসলে কি কি পদের ইফতার কিনলেন আপনি এবং এখান থেকে কেন কিনলেন? এটার মান ভালো একটু, আর এটা অনেক পুরানো, ভালো লাগে। আচ্ছা, দাম কেমন? এই তো 1000 টাকা পাতিল, 500 টাকা পাতিল, এই তো এখানে দেওয়া আসছে দাম। এটা পরিমাণে মনে করেন আধা কেজি বা 1 কেজি এই ধরনের আর কি। এখানে তো দেখলাম যে অনেকেই সামাজিক দূরত্ব মানছে না। আমরা তো মাইনে দাঁড়াইছি, আমি তো মাইনে দাঁড়াইছি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে যিনি আসলে এখানে কিনতে এসেছেন। আমরা দেখছি যে এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারটির আরেকটা অংশ রয়েছে যেখানে আসলে বিভিন্ন ধরনের জিলেপি রয়েছে এবং এখানে রেশমি জিলেপি বা সাধারণ যে জিলেপি বিক্রি করে থাকেন সেই জিলেপিও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এছাড়া আমরা দেখি বরাবর যে এই পুরান ঢাকায় কিন্তু শাহী জিলাপি একটি তৈরি করা হয়ে থাকে। আমরা কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেছি, সেই দোকানগুলোতে কিন্তু আমরা শাহী জিলেপির কোনো খোঁজ পাইনি। এছাড়া যে ইফতার বাজার রয়েছে, ইফতার বাজারে কিন্তু ফলেরও বিশেষ চাহিদা রয়েছে। আমরা যদি পানীয়র দিকে যাই, আমরা যদি পানীয়র বাজার একটু দেখাতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পানীয় বিক্রি করা হয়ে থাকে এবং ফুটপাতে এখানে কিন্তু আমরা দেখেছি যে জালি কাবাব বা সুতি কাবাব এরকম ছোট ছোট অনেক দোকান কিন্তু ফুটপাতে বসেছে, যেগুলো আসলে ছোট ছোট আকারে ব্যবসা করছে। এখানে আমরা দেখছি যে দর্শক আপনারা জানেন যে ইফতারিতে পানীয়র একটি বিশেষ চাহিদা থাকে এবং এইখানে পুরান ঢাকার বিভিন্ন ধরনের যে পানীয় এই ইফতারের জন্য তৈরি হয়ে থাকে সেই সংখ্যাও কিন্তু আমরা এবার অনেকটাই কম দেখেছি। আমরা কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। আপনি একটু জানাবেন আমাদেরকে যে আসলে আপনি কি বিক্রি করছেন এটা এখানে মাঠা কিনা? পেস্তা বাদামের শরবত বিক্রি করতেছি, লাবাং বিক্রি করতেছি, আর হলো বুরানি বিক্রি করতেছি। আচ্ছা, কেমন দাম? দাম মনে করেন এর স্কোয়াডার 50 টাকা বেশি, বড়টা 150 টাকা বেশি, পেস্তা বাদামের শরবত বেশি 150 টাকা, আর ওই লোক আপনার যে বুরানি বেচতাছি 100 টাকা লিটার। ক্রেতা কেমন?
নাই বললেই চলে একদম। মনে করেন সারাদিন হয়তো বা 1400-1500 টাকা বিক্রি করতে পারি কোনো মতে। আমরা ফুটপাতের আরেকটি দোকানে যাওয়ার চেষ্টা করব, যেখানে আসলে ছোট করে ইফতারের আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে কি কি ইফতার আপনারা বিক্রি করছেন। ভাই এখানে শাহী সুতি কাবাব আছে, গরুর আছে, খাসির আছে, সাসলিক আছে। সাসলিক এবং সুতি কাবাব, গরু খাসি কত দাম? গরুরটা লগে আপনার 1000 টাকা কেজি, খাসিরটা লগে আপনার 1200 টাকা কেজি। আর এই যে সাসলিক? সাসলিক 50 টাকা পিস। বিক্রি কেমন? কোনো রকম ভাই, এখন লকডাউনের জন্য কিছুই করা গেতেছে না। যে জায়গায় 40 কেজি 50 কেজি মাল বিক্রি হয়, ওইখানে এখন 10 কেজি চালানো সম্ভব হইতেছে না। কারণ বাইরের থেকে কিছু কাস্টমার আসতে পারতেছে না, যারা কি দূর দূরান্ত থেকে আসে চকবাজার দেখতে। পুরান ঢাকার আরেকটি বিখ্যাত ইফতার, সেটি হলো সুতি কাবাব। এই সুতি কাবাব এখানে কিন্তু বিক্রি হচ্ছে এবং এখানে বিভিন্ন দামে, দোকান ভেদে কিন্তু বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কোথাও 1000, কোথাও 1400 টাকা কেজি দরে কিন্তু সুতি কাবাব বিক্রি হচ্ছে। এছাড়া পুরান ঢাকার বিখ্যাত যে ইফতারগুলো থাকে, সেই বিখ্যাত ইফতারগুলোর উপস্থিতি কিন্তু এই ইফতার বাজারে অনেকটাই কম। এছাড়া এই যে পুরো ইফতার বাজারটি, এই পুরো ইফতার বাজারের কিন্তু কোথাওই বিশেষ কোনো যে আয়োজন, বরাবর আমরা যেমনটা দেখে থাকি চক বাজারের বিশেষ আয়োজন, এমন কোনো আয়োজন কিন্তু এবার চোখে পড়েনি। এছাড়া যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, সে ধরনের কোনো স্বাস্থ্যবিধি কিন্তু এখানে নেই। আমরা ঘুরতে ঘুরতে আরেকটি ইফতার বাজারে চলে এসেছি, যেখানে আসলে আমরা পরোটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে এখানে আপনারা কয় ধরনের পরোটা বিক্রি করছেন? এখানে আমাদের 2 ধরনের পরোটা আছে। একটু দাম এবং নামটা বলেন। এখানে আছে চিকেন পরোটা আছে আর আছে। দামটা বলেন। চিকেন পরোটা হচ্ছে 50 টাকা পিস, আর শাহী পরোটা আছে 30 টাকা পিস। তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চকবাজারের যে ঐতিহ্যবাহী ইফতার, সেই ইফতার আয়োজন কিন্তু এবার বসেনি। অর্থাৎ রাজধানীর অন্যান্য স্থানের মতো চকবাজারেও ইফতার আয়োজন খুবই সীমিত পরিসরে করা হয়েছে এবং আমরা প্রত্যেক দিনই এই পুরো রমজান মাস জুড়ে দেশের কোনো না কোনো জায়গা থেকে আপনাদেরকে ইফতার আয়োজনের খবর জানাচ্ছি। আজকে চকবাজার থেকে ইফতার আয়োজনের খবর ছিল এতটুকুই।